আসসালামু আলাইকুম। নমস্কার। আজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, কসবা সীমান্তে গতকাল ২ জন বাংলাদেশীকে বিএসএফ গুলি করে হত্যা করে। জি। এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমাদের নির্ধারিত যে লাইভটা ছিল, সে লাইভটি করা সম্ভব হয়নি। কারণ আমাদের স্টুডিওতে কিছু সমস্যা তৈরি হয়েছে। সে কারণে যান্ত্রিক ত্রুটির কারণে মূলত আজকের আমাদের নির্ধারিত লাইভটি করা গেল না। কাজ চলছে। আশা করি আগামীকাল থেকে আবার যথারীতি আমরা লাইভ করতে পারব। যাই হোক, তো আজকের যে বিষয়টা খুবই দুপাড়ের মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারতীয় যে গণমাধ্যম, সেগুলোতে যেসব তথ্য বা যা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বেশ উচ্ছ্বাস। মানে সীমান্তে ২ জন বাংলাদেশীকে হত্যা করা হয়েছে। এতে বেশ উচ্ছ্বাস মনে হচ্ছে ওই পাড়ে। আবার এপাড়ে শোকের ছায়া নেমে এসেছে। বেশ হৃদয় বিদারকই বিষয়গুলো খুবই হৃদয় বিদারক। এপাড়ের মানুষের কাছে খুবই হৃদয় বিদারক। আর ওপাড়ের মানুষের কাছে এটি হৃদয় বিদারক না, হয়তো তাদের কাছে বেশ ভালোই লাগছে। কিন্তু কেন ভালো লাগছে সেটি আমার বোধগম্য নয়। সেজন্যই আসলে আজকের এই আলোচনাটা করতে বসেছি। দেখুন, সারা পৃথিবীতে অনেক সীমান্ত তো আরো আছে, তাই না? শুধু বাংলাদেশ ভারত সীমান্ত, আর কি কোথাও সীমান্ত নেই? পাকিস্তানের সাথে সীমান্ত আছে ভারতের, চায়নার সাথে সীমান্ত আছে ভারতের। আরো তো আছে, মিয়ানমারের সাথে সীমান্ত আছে ভারতের। এই নেপালের সাথে আছে ভারতের সীমান্ত। শুধু ভারত না, আবার পাকিস্তানেরও অন্যান্য দেশের সাথে সীমান্ত আছে। যেমন বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, সারা পৃথিবীব্যাপী সীমান্তে কি পরিমাণ হত্যা হয়, এটার একটা পরিসংখ্যান বের করা দরকার। যে কেন হত্যা হয় এবং কি পরিমাণ হত্যা হয়। আমি যতদূর জানি, দেখেছি বাংলাদেশ ভারতের এই সীমান্তে গুলি চালানো হয়। ২০০১ সালে সম্ভবত, আমার একটি দিন তারিখটা মনে নেই। বাংলাদেশের বিডিআর এর গুলিতে বিএসএফ এর বেশ কিছু জওয়ান সেখানে মারা গেছে। সম্ভবত ১৬ জন এরকম হবে। কি কারণে হয়েছে? কি একটা অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটে গিয়েছিল। সেটা পরে সমাধান হয়েছে। ২ দেশের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত তৈরি হয়নি। কূটনৈতিকভাবে সেটা সমাধান হয়েছে। আবার দীর্ঘ সময় ধরে আমরা সবসময় দেখেছি বাংলাদেশ ভারত সীমান্তে প্রতিনিয়তই, প্রতি মাসেই এরকম হত্যার খবর আমরা পাই। কিন্তু এই হত্যাগুলো কেন হয়? এজন্য ভারতীয় মিডিয়া থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে চোরাচালান। আবার বাংলাদেশের যে বিজিবি, তারাও কিন্তু এই চোরাচালানের কথাও বলছে। আবার সীমান্তে সাধারণ মানুষ, কৃষকরা যারা যাদের গরু, ছাগল ওরা সীমান্তের কাছাকাছি চলে যায় আনতে গেলে এরকম প্রবলেম হয়। এরকম কথাও শোনা যাচ্ছে। কিন্তু এই যে কসবার সীমান্তে যে এই ২ জনকে হত্যা করা হয়, এই ২ জনের ঘটনার সাথে বলা হচ্ছে চোরাচালান জড়িত। ১০-১৫ জনের একটা টিম চোরাচালান করার জন্য ভারতের ২০০ মিটারের ভিতরে, সীমান্তের ২০০ মিটারের ভিতরে ওরা ঢুকে গিয়েছিল। এরপর সেখান থেকে ভারতের বিজিবি সেখানে কিন্তু ওদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছে। এবং ভারতীয় মিডিয়ার যে খবর এবং বিজিবির বরাত দিয়ে সেটা হচ্ছে এই চোরাচালানিরা ভারতের বিজিবিকে ইট পাটকেল নিক্ষেপ করেছে। মানে সীমান্ত এলাকাগুলোতে কিছু পাথর-টাথর এরকম পাওয়া যায় প্রচুর পরিমাণে। এগুলো নাকি ওদেরকে ছুঁড়ে মেরেছে। মানে ছুঁড়ে মেরেছে মানে এরা হয়তো ওদেরকে ছুঁড়ে পেছনে যাতে করে বিজিবি পেছনে সরে যায়। বিএসএফ তারা যেন নির্বিঘ্নে তাদের চোরাচালানিটা করতে পারে। অনেকটা এরকম মিডিয়াতে যেটা আমরা দেখেছি ভারতীয় মিডিয়াগুলোতে, এরকম ঘটনা সেখানে ঘটেছে। এবং বিএসএফ আত্মরক্ষার্থে, এটা ভারতীয় মিডিয়া বিএসএফ এর বরাত দিয়ে যেটা বলেছে যে তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। এই কথাটা কিন্তু আমার কাছে একটু রহস্যময় মনে হয়েছে। কেন মনে হয়েছে?
দেখুন ইট পাটকেল নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে, হতে পারে এমনটা অবিশ্বাস্য না, এটি বিশ্বাসযোগ্য কথা। কিন্তু বিএসএফ আত্মরক্ষার্থে গুলি করেছে এই কথাটা আবার গ্রহণযোগ্য হবে না, কারণ ইট পাটকেল নিক্ষেপ করা আর গুলি করা এক কথা না। ঠিক আছে, এখন আমার কথা হলো, বা এটা আমার আমার কথা ভুল হতে পারে, ঠিক আছে, আমার ধারণা, আমার অ্যানালাইসিস, আমার অনুভূতি ভুল হতে পারে, এটা আমার, সবার অনুভূতি একরকম হবে না, সাধারণত এটাই তো, আমার অনুভূতির সাথে আপনার অনুভূতি নাও মিলতে পারে। ধরে নিলাম এই মানুষগুলো সেখানে চোরাচালান করতে গেছে, এখন দায়ী কে? এখানে চোরাচালান করার মতো সুযোগ আছে, তাই না? এই সুযোগটা বন্ধ করা দরকার আছে, এটা দুদেশেরই দায় আছে এখানে। বাংলাদেশের দায় আছে, বিএসএফ বাংলাদেশের যে বিজিবি তারা কি করে, এই চোরাচালানিরা বাংলাদেশের বিজিবি কে ফাঁকি দিয়ে ওদিকে ঢুকলো কিভাবে? আমার এখানে প্রশ্ন, এই বিজিবি তারা কি করে সীমান্তে? তাদের কি কোনো দায় দায়িত্ব নাই? অবশ্যই তাদের দায় দায়িত্ব আছে। এই যে হত্যাগুলো হলো, এর জন্য তো তাদের, এই যে বাংলাদেশের যে বিজিবি, তাদের দায়িত্বহীনতা এখানে কি ফুটে উঠে না? অবশ্যই ফুটে ওঠে। আমি মনে করি তারা এখানে দায় এড়াতে পারে না। তারা সীমান্তে কি ডিউটি করে? চোরাচালানিরা 200 মিটার ভিতরে ঢুকে যাবে, এরপর বিজিবি ওদিক থেকে গুলি করবে, এরা ঢুকলো কিভাবে? এটা তো আমাদের যেই বিজিবি, তারা কেন এই চোরাচালানিদেরকে আটকাতে পারলো না? তারা কি সেখানে ডিউটি করে না? যে যে জায়গাগুলো দিয়ে চোরাচালান হয়, সে জায়গাগুলোতে বিজিবির টহল অনেক বেশি জোরদার করার দরকার আছে, যাতে কেউ কোনোভাবেই অবৈধভাবে এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে, কারণ অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, কারণ দুটো দেশের সীমানা। এখন আমি বিজিবির দায় দিলাম যে বিজিবির এখানে ব্যর্থতা আছে, যে তারা এটা করতে পারে নাই, কারণ কোন কোন জায়গা দিয়ে চোরাচালান হয় এটা যেমন বিএসএফ জানে, তেমনি বিজিবিও জানে, সবাই জানে। এই জানাশোনার মধ্যে হয়তো কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে চোরাচালানির সাথে বিজিবির, ওই পাড়ের চোরাচালানিদের সাথে বিএসএফ এর থাকতে পারে না? এই চোরাচালানিটা কি শুধু বাংলাদেশের মানুষ করে? না, এই চোরাচালানি ভারতীয়রাও করে, কারণ বাংলাদেশের মানুষ ও মালগুলো পায় কার কাছ থেকে? যে যে জিনিসগুলো ওরা ওদিক থেকে নিয়ে আসে, সেই জিনিসগুলো তারা কোথায় পায়? ওদিকের কিছু মানুষ তাদেরকে দেয়, তাই না? কিংবা এদিকের কিছু মাল সেদিকে যায়, এদিকের কিছু কিছু মানুষ ওদিকের কিছু মানুষকে সেটা দেয়। তাহলে চোরাচালানি যে শুধু বাঙালিরা করে, এই বাংলাদেশিরা করে তা না, এই পাড়ের মানুষও চোরাচালানি আছে, সেই পাড়ের মানুষও চোরাচালানি আছে। তাহলে বিএসএফ এই পাড়ের মানুষকে গুলি করলো, ওই পাড়ের মানুষকে কেন ঠেকালো না, যে তোমরা কেন এই মাল নিয়ে এখানে আসছো? তাহলে সেই বিএসএফ এর কি দায় নেই? বিজিবির যতটা দায় আছে, বিএসএফ এর ঠিক ততটাই দায় আছে। এই দায়িত্ব তারা এড়াতে পারে না। আর আমি লাইভটা দীর্ঘ করব না, কারণ আমি মূলত আলোচনা করতে এখানে বসিনি। আজ দুঃখ প্রকাশ করতে আসছিলাম যে আমাদের আজকে নির্ধারিত লাইভটা আমরা করতে পারিনি, সময় মতো করতে না পারার কারণে আমাদের ফরিদ ভাই অন্য একটা চ্যানেলে চলে গেছেন, আবার আমাদের রফিক ভাই অন্য কাজে অ্যাড হয়ে গেছেন, শেষ পর্যন্ত আর হলো না। তো দুঃখ প্রকাশ করার জন্য আসছে, যেহেতু লাইভটা ডিক্লেয়ার করেছিলাম যে করবো 10টায়, কিন্তু আর করা হলো না। তো এই যে সীমান্তের যে ব্যাপারগুলো, আমি মনে করি বিজিবির যতটা দায় আছে, বিএসএফ এর ততটা দায় আছে। আর ওদিক থেকে মালগুলো নিয়ে আসে তোরে ভাই, তো বিএসএফ কি করে? ও মালগুলো যে ওদিক দিয়ে নিয়ে আসে, ওদের কি দায় নেই? আবার যারা মালগুলো রিসিভ করবে বাংলাদেশ থেকে, তো এখানে বিজিবির দায় নেই? তারা কি করে? মানুষ কেন যে যতটা দূরত্ব পর্যন্ত যাওয়া আইনগত রাইট আছে অতটুকুই যাবে, তারপর এক কদমও কেউ যেতে পারবে না, কেন যাবে এখানে? তাহলে সীমান্তে এই যে বাংলাদেশ বিজিবি রাখলো আর ভারত বিএসএফ রাখলো, তাদের কি কাজ? তাদের কাজ কি শুধু মানুষকে গুলি করা? অপরাধী যদি সীমান্তে কোনো অপরাধী থাকে, অপরাধ কর্মকাণ্ড করে, তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে গ্রেপ্তার করে বাঙালি যদি ভারতে ঢুকে, বাংলাদেশিরা যদি ভারতে ঢুকে,
তাদেরকে বিএসএফ গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে ভারতে নিয়ে যাবে এবং ভারতের যে আইন আছে সে আইন অনুযায়ী তাদের বিচার হবে। যে শাস্তি হয় হোক, ফাঁসি হলেও হোক, ভারতীয় আইনে যে ধরনের শাস্তি তারা প্রাপ্য তাদের হওয়া উচিত ঠিক সেই ধরনের শাস্তি। আবার কোনো ভারতীয় যদি বাংলাদেশে অবৈধভাবে ঢুকে পড়ে তাকেও সেভাবে বিজিবি গ্রেপ্তার করুক এবং আইনের হাতে সোপর্দ করুক এবং বাংলাদেশের আইনে তার কি ধরনের শাস্তি হওয়া উচিত সেই শাস্তিটা হোক। অথবা দুদেশের কূটনৈতিক যেই নিয়ম পদ্ধতি রয়েছে সেই নিয়ম পদ্ধতির আওতায় থেকে তাদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্র। যে আমার দেশের মানুষটা তোমার দেশে ওভাবে চলে গেছে, ভুল করেছে, ঠিক আছে, আর যাবে না, আমরা তোমাদের এই আর যাবে না, আমরা ব্যবস্থা নেব। জাস্ট একটা কমিটমেন্ট করা কিংবা এবং সে কমিটমেন্ট অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া যাতে কেউ ভুল করেও সেখানে ঢুকে না যায়। এখানে যে মানুষটা গেল সেই মানুষটার দোষের চাইতে আমি অনেক বেশি দোষী মনে করি সেখানে যারা ডিউটি করে তারা। বিএসএফ যেমন যতটা দায়ী, ওপার থেকে মাল নিয়ে আসে না চোরা এ দেশে পাঠানোর জন্য, তো বিএসএফ কি করে ওদেরকে ঠেকায় না কেন? আবার যারা এদিক থেকে মালটা রিসিভ করবে বিজিবি ওদের ঠেকায় না কেন যে তোমরা কোথায় যাচ্ছ, ওদিকে তো যাওয়া নিষেধ, ওটা তো অন্য দেশ, তোমরা কোথায় যাচ্ছ, কে তোমরা, পরিচয় দাও তোমাদের। প্রয়োজনে ওদের গ্রেপ্তার করা এবং আইনানুগ শাস্তি দেওয়া। কিন্তু এইভাবে সীমান্তে মানুষের বুক খালি হবে, এক পাড়ের মানুষ হাসবে, আরেক পাড়ের মানুষ কান্না করবে। মানুষ তোরে ভাই, এটা তো জীবন, তাই না? সে যেই হোক, একজন চোর, একজন অপরাধীরও কিন্তু জীবন আছে, তার ফ্যামিলি আছে, তার মা আছে, বাবা আছে, স্ত্রী, পুত্র, সন্তান আছে না? এই মানবিক বিষয়গুলো তো আমাদের ভাবতে হবে। সীমান্তে যারা ডিউটি করে, যারা ডিউটি করতে পারে না, অযোগ্য, অপদার্থ, ওদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হোক। বিষয়টা হচ্ছে এইটা। এখন এই যে অনেকেই কমেন্ট করেন, বেশিরভাগই আমি দেখি অনেকেই কমেন্ট করেন যে সীমান্তে চোরাচালানি হয়, চোরাচালানি এটা করে, বা চোরাচালানি হোক আর সে যেই হোক, তাকে তো হত্যা করা ঠিক নয়। তাকে কিভাবে কেন হত্যা করা হবে? তাকে গ্রেপ্তার করা হবে, তাকে ধরা হবে, ধরে নিয়ে আইনানুগ শাস্তি দেওয়া হবে, প্রয়োজনে 15 বছর জেল হবে, প্রয়োজনে তার লাইফ সাজা হবে। তাকে তো হত্যা করাটা এটা গ্রহণযোগ্য না। আপনি দেখুন বাংলাদেশের, ভারতেরও অনেক মানুষ আছে অবৈধভাবে বিভিন্ন দেশে চলে যায়, ইটালিতে যায়, অস্ট্রেলিয়াতে যায়, আমেরিকাতে চলে যায়, হেঁটে হেঁটে চলে যায়, কিংবা ওই যে কিভাবে যায় না আমি ঠিক অত আমার ধারণা নেই, তবে যায় প্রচুর মানুষ অবৈধভাবে বিভিন্ন দেশে চলে যায় সীমান্ত পাড়ি দিয়ে। ওরা কি হত্যা করে কেউ কাউকে? হত্যা করে না, ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, ধরে নিয়ে ওদের সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। যে দেশের যে আইন আছে তারা সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, তাই বলে কাউকে হত্যা করে না। আমি এই কথাগুলো কেন বলছি, আমার আমার অনেক ভক্ত, আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার, আমাদের যারা নিয়মিত দেখে, তারা অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে আজ আমি কেন এই কথাগুলো বলছি। আমরা সব সময় চাই বাংলাদেশ ভারত এই দুটো দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সৈনিকরা রক্ত দিয়েছে। বাংলাদেশের এই লাল সবুজের যে পতাকা, যেটা নিয়ে আমরা গর্ব করি, সেখানে তাদেরও অবদান আছে। এটা এটা আমরা আমাদেরকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তাদেরও অবদান আছে। আমরা তাদের কাছে আজন্ম কৃতজ্ঞই থাকি। কিন্তু আজকে কেন এই আমাদের এই দু দেশের মধ্যে আজ সম্পর্ক ক্রমাগত অবনতি হচ্ছে? অবনতি হচ্ছে এই কারণে যে আমাদের দেশের স্বাধীনতা বিরোধীদের একটা চক্র আছে যারা প্রতিনিয়তই ভারতকে গালাগালি করে। সে কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে তারা এই পক্ষটা ভারতের ক্ষতি করতে চায়, যেটা ভারত বিশ্বাস করে যে বাংলাদেশের ৭১ স্বাধীনতা বিরোধীরা ভারতের ক্ষতি করতে চায় এবং করেছেও অতীতে। এমন প্রুফ আছে তো যে বাংলাদেশের মাটি ব্যবহার করে উলফা এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা সেখানে হামলা করতো। তো এটা তো প্রুফড। 10টা অস্ত্র এদেশে আসেনি উলফার জন্য, প্রুফড। তো একটা পক্ষ তো আছে যারা ভারতের ভালো চায় না, কিন্তু এদেশের মেজরিটি মানুষ চায় ভারতের ভালো চায়।
এটা অস্বীকার করলে চলবে না। ভারত যদি মনে করে যে বাংলাদেশের সব মানুষ তাদের খারাপ চায়, এ কথাটা তাদের ভুল। সময়ের প্রেক্ষাপটে এখন হয়তো স্বাধীনতা বিরোধীদের একটু দাপট বেড়ে গেছে। সেটা তো এমন না যে সেটা একদম দীর্ঘদিন থাকবে। কতদিন এরকম থাকে আমরা দেখব। এটা বেশিদিন থাকবে না। জি, প্রিয় দর্শক অনেকেই কমেন্ট করছেন, অনেকেই আমি আসলে সবার কমেন্টও পড়তে পারছি না। আমার চোখে একটু প্রবলেম আছে। ছোট লেখা আমি খুব ভালোভাবে দেখি না, এজন্য পড়া যায় না। যাই হোক অনেকেই বলছিলেন যে অ্যা বিশেষ করে চোরাচালানের কথা। এই কমেন্ট গুলোতে আমি যেটা বলছি যে সেটা অনেকে চোরাচালানের কথা হতেই পারে ভাই। বাংলাদেশের কিছু মাল ভারতে অবৈধভাবে ঢুকে। আবার ভারত থেকে কিছু মাল বাংলাদেশে অবৈধভাবে ঢোকে। তবে ভারত থেকে অনেক বেশি পরিমাণে ঢোকে। আর বাংলাদেশের যে মাল যায় ভারতে সেটা খুব কম পরিমাণে যায়। সেটা আমাদের কিছু ডাটা তো আছে। আবার দুপাড়ের সীমান্তের কিছু মানুষের জীবন জীবিকা এই চোরাচালানের উপরেই চলছে। তারা হয়তো ভাবছে এটাই আমার পেশা, আমি এভাবে করব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের আইন শৃঙ্খলা বাহিনী যারা সীমান্তে কাজ করে তারা কি করে? ভারতের কিছু, কিছু দুর্গম জায়গা আছে যেখানে বিএসএফ ডিউটি করাটা কঠিন। সেখানে রাস্তা নাই কিংবা কাঁটাতারের বেড়া নেই কিংবা কি বলে এটাকে জল, নানা বিষয় আছে সেখানে করা যায় না। কিন্তু আমি মনে করি ওই জায়গাগুলো যদি পয়েন্ট হয় যে এদিক দিয়েই চোরাচালানিটা হয় তাহলে ভারতের বিএসএফ যে জায়গাগুলোতে ডিউটি করতে পারে না, বাংলাদেশের অংশে আমাদের যে বিজিবি আছে তারা তো করতে পারে। ওই এলাকাগুলোতে বিজিবির সংখ্যা বাড়ানো হোক। যাতে এই জায়গাটা দিয়ে চোরাচালানটা হতে না পারে। আমি মনে করি এটা টেকনিক্যাল সমস্যা। এটা টেকনিক্যাল সমস্যা কি কারণে কেন ওই যে বলা হয় না যে সীমান্তে কিছু লেনদেনের বিষয় থাকে। ওই চোরাচালানিরা যারা ওপারে ডিউটি করে বিএসএফ এর ওদের কাউকে ম্যানেজ করে টাকা পয়সা লেনদেন করে যে আমারে সুযোগ দাও তোমারে এই দেব। আবার এই পারেও এত আমারে সুযোগ দাও তোমাকে এই দেব। অর্থাৎ ঘুষের একটা লেনদেন হয়। বিনিময়ে এইটা হয়। কখনো, কখনো এইখানে প্রবলেম তৈরি হয়। লেনদেনে হয়তো চিট হয়। এরপরে হয় ঝামেলা যে আমাকে তো এরা টাকা দেয় না, এদেরকে ধরো আর না হলে গুলি করো, মারো ইত্যাদি, ইত্যাদি। হতে পারে। এমনটা হতে পারে। কারণ আমরা আসলে দক্ষিণ এশিয়ায় মানুষ সততা খুবই কম। আপনি যদি বলেন যে আমি সৎ, আমরাই সৎ, এটা ভুল। একদমই ভুল। আমি মনে করি আমরা এখনো ওই লেভেলে আমরা এখনো যেতে পারি। আপনি জাপানের কথা বলেন, হংকং এর কথা বলেন, কি বলে আমেরিকার কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন। পৃথিবীর যেই দেশে যাবেন ওদেরকে বলা হয় সভ্যতা, সভ্য দেশ। আর আমরা দক্ষিণ এশিয়াতে যারা আছি আমাদের মাঝে সভ্যতা কোন লেভেলে আমরা আছি একটু ভাবুন। চোর, চোট্টা, গুন্ডা, বদমাশ যেমন বাংলাদেশে আছে তেমনি ভারতেও আছে। অভাব নেই। খুব কম না। আমাদের দেশে আপনি হয়তো বলবেন যে, "না, না ভাই বাংলাদেশে অনেক বেশি, অনেক বেশি।" আমি অনেক বেশি অস্বীকার করব না, অনেক বেশি তো। ঠিক একইভাবে ভারতেও অনেক বেশি। আমরা মিডিয়া নিয়ে কাজ করি, আমরা তো দেখি। দেখ আমাদেরকে আরো উন্নত এবং মানবিক হতে হবে। সভ্যতা শিখতে হবে। আমার হাতে অস্ত্র আছে বলে আমি একজনকে গুলি করে দেব। আমার গায়ে শক্তি আছে বলে আমি একজনকে ঘুষি মেরে দেব। এটা কেমন সভ্যতা? আমার এক বড় ভাই ও জাপানে থাকে। তো উনি বলছিল যে, ওখানে যখন কেউ মারামারি করে না, তখন হাত দুটো পেছনে দিয়া মারামারি করে। ঘুষি হয়তো ভুলে ঘুষি লেগে যেতে পারে তার গায়ে। এই হাত দিয়ে ঠিক এইভাবে ওরা মারামারি করে। কতটা সভ্যতা! আমরা কি করি? এই তো সেই দিন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ভোটের দিনে তো ভোটের পরের দিন তাকে গুলি করে মেরে ফেলা হলো। মারেনি? কারা মেরেছে? বাংলাদেশ থেকে লোক গিয়ে মেরেছে? বা পাকিস্তান থেকে, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকে লোক এসে মেরেছে? না, ভারতের মানুষরাই তো মেরেছে। এরকম ঘটনা আমাদের দেশে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। আমরা সভ্যতার কোন লেভেলে আছি আমাদেরকে ভাবতে হবে। আমি বলি আমি সবার সেরা, আবার আপনি বলছেন আপনিই সবার সেরা। আসলে আমরা কে কোন লেভেলে আছি আমাদেরকে ভাবতে হবে, অনুভব করতে হবে, সভ্যতা শিখতে হবে। আমি বলছি আমি আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলছি না। প্রিয় দর্শক ক্ষমা করবেন। এর দায় শুধু বাংলাদেশের না, ভারতেরও না।
দুই দেশেরই দায় আছে সীমান্তে যে সমস্যাগুলো হচ্ছে। আমরা চাই না রক্তপাত হোক। আমি চাই আমি সবসময় এর বিরোধী। আমি চাই অপরাধীকে গ্রেপ্তার করা হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক বিচার করে। সে কেন অন্যায়ভাবে অনুপ্রবেশ করলো, সর্বোচ্চ শাস্তি দেয়া হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একজন অপরাধীকেও হত্যা করলে আমার আপত্তি আছে। বিচার না করে তাকে হত্যা করা যাবে না। জি, প্রিয় দর্শক, অনেক কথা হলো, অনেকেই অনেক কমেন্ট করেছেন। আমি শেষে একটা দুটো কমেন্ট যদি পারি একটু পড়ি। দেখি কে কি কমেন্ট করলেন। একটা দুটো কমেন্ট। একজন বললেন শিশির সামন্ত তিনি বলেছেন অবশ্যই আছে ভারতে, তবে যারা ভারতের এই চোরা কারবারি কাজ করে থাকে তারা বেশিরভাগ প্রায় মুসলিম। ভাই, মুসলিম হোক হিন্দু হোক সেটা ফ্যাক্ট না। আপনারা ঘুরে ফিরে ওই ধর্মের দিকে বিষয়টাকে টেনে নিয়ে যাচ্ছেন। সে মুসলিম হলে সে তার কি সাজা হবে না? আপনি ধর্ম দিয়ে কেন বলেন? তাকে বলবেন সে চোরাচালানি। সে কি হিন্দু চোরাচালানি নাকি মুসলিম চোরাচালানি সেটা জানার বিষয় না। জানার বিষয় হলো সে চোরাচালানি, সে অপরাধী। আপনি বলে দিলেন সে মুসলিম, হলো বিষয়টা। হিন্দু কি নেই? সবগুলো কি মুসলিম চোরাচালানি? আপনি ভালোভাবে দেখেন, ভালোভাবে অনুসন্ধান করেন, তখন বুঝবেন যে আসলে চোরাচালানি কারা করে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিষয় না। বিষয় হচ্ছে যিনি সীমান্তের যে পয়েন্টে আসলে অন্যায় হবে, মানে ইলিগ্যাল হবে, ওই পয়েন্টে যে আসবে তাকে গ্রেপ্তার করতে হবে। সে আইন ভঙ্গ করেছে। সে কি মুসলিম, সে কি হিন্দু, সে কি বাংলাদেশি, সে কি ভারতীয়, জানার বিষয় না। সে ইলিগ্যাল পয়েন্টে আসছে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে হত্যা করা যাবে না। হত্যা, এভাবে হত্যার কি কোনো আইন আছে? ভারতীয় কোনো আইন আছে যে সীমান্তে কেউ আসলে হত্যা করবে? নো। ভারতের সংবিধানে এই ধরনের কোনো আইন নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি। এখন বলা হচ্ছে আত্মরক্ষার্থে ওদেরকে মেরে দিয়েছে। ভাই, ইট পাটকেল নিক্ষেপ করলে ওই বিএসএফ এর মতো অস্ত্রধারীরা কি মরে যায়? এটা কি আত্মরক্ষার্থে হলো? এটা কি বিশ্বাসযোগ্য হলো? কথাটা কি, এটা কি মানা যায়? তাকে গ্রেপ্তার করবেন ইভেন। হ্যাঁ, গুলির তো, গুলি আপনি যখন আপনার লাইফ রিস্ক আছে তখন আপনি গুলিটা কোথায় করবেন? ওর বুকে করবেন না, গুলি করবেন ওর পায়ে, যাতে সে আহত হয়, নিহত না হয়। এখন এটা তো হয়ে গেল এক ধরনের টার্গেট কিলিং। এটা এক ধরনের টার্গেট কিলিং হয়ে গেল না? সে যে দেশের নাগরিক হোক। এখন বাংলাদেশের যদি কি বলে বিজিবি যদি ভারতের একজন নাগরিককে এইভাবে হত্যা করে, আমরা কি সমর্থন করব? আমরা কি হাততালি দেব, হাসবো? নো, তীব্র প্রতিবাদ করব। ও তো মানুষ, ওকে আপনি হত্যা করতে পারেন না। সে ইলিগালি ঢুকেছে, অন্যায় করেছে, তাকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে বাংলাদেশের আইনে তার বিচার করুন। এই তো, আর কি। এখন আপনারা যে যার মতো করে, এটা হচ্ছে কি বিদ্বেষ। এটাকে বলা, যেমন হিন্দু বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, এই যে ধর্মীয় ভাবে যখন আমরা ট্রিট করি তখন সেটা মঙ্গল নয়। এটি কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। ধর্মীয় পরিচয় দিয়ে মানুষকে, ধর্ম আগে আসছে নাকি মানুষ আগে আসছে? পৃথিবীতে মানুষ আসছে, মানুষই ধর্ম তৈরি করেছে, মানুষের প্রয়োজনে ধর্মের তৈরি হয়েছে। আগে মানুষকে মানুষ হিসেবে আমার দেখতে। জি, এক ভাইয়া কমেন্ট করেছেন যে মাসুদ ভাই, চোরা কারবারিরা ভারতে অবৈধভাবে প্রবেশ কি বললো আবার একটু দেখি। আমি তো এখানে পড়তেই পারি না, কি বললো কমেন্টটা কোথায় চলে গেছে। চোরাচালানিরা সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে, ঠিক আছে, করে। এই যে অবৈধভাবে ওদের যে প্রবেশ করে, এই প্রবেশটাই হচ্ছে মূলত তাদের অপরাধ। এখন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে হত্যা করা যাবে না, সে যে দেশেরই হোক। আর দুদেশেরই, যেমন আমি আগে বলেছিলাম যে ভারতের যে অংশে বিএসএফ ঠিকভাবে ডিউটি করতে পারে না, দুর্গম পাহাড়ি এলাকা, কিংবা আছে না এরকম প্রবলেম আছে যে ওদিক দিয়ে রাস্তা নেই, ওখানে করাটা ওদের সম্ভবই না। বাংলাদেশ অংশে বাংলাদেশের বিজিবি সেই অঞ্চলগুলোতে
বেশি টহল জোরদার করবে। যেহেতু ওই জায়গাতে বিএসএফ থাকে না, ওদিকে বেশি চোরাচালান হওয়ার সম্ভাবনা আছে। তাহলে চোরাচালান তো একদিক থেকে হবে না, হলে দুদিক থেকেই হবে। দুদিকের মানুষ এই চোরাচালানের সাথে জড়িত থাকবে। তাহলে এদিকের মানুষকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলেই তো হয়। আবার যেসব এলাকা আছে যেখানে বাংলাদেশের বিজিবি ডিউটি করতে পারে না, দুর্গম এলাকা, সেখানে বিএসএফ তাদের ডিউটি বাড়াবে, যাতে এই ওপারের যারা চোরাচালান করে তারা যেন সীমান্তে আসতে না পারে। যাই হোক, আমি মূলত সত্যি কথা বলতে কি, কারো মনে কষ্ট দেওয়ার জন্য আমি এই আলোচনাটা করি। সে মানুষ, সে যে মানুষই হোক, একজন মানুষ হত্যা হোক, এটা আমরা চাই না। আমরা চাই কেউ অপরাধ করলে তার বিচার হোক, সে যে দেশেই থাকুক, সে যে দেশের নাগরিক হোক। এখন সীমান্তে যদি বাংলাদেশের মানুষ ভারতে ধরা পড়ে, ভারতের আইনে বিচার হোক। বাংলাদেশের ভিতরে যদি কোনো ভারতীয় ধরা পড়ে অপরাধের সাথে, ইলিগাল বাংলাদেশে ঢুকে পড়ে, সেখানে বাংলাদেশের আইনে তার বিচার হোক। অথবা বিজিবি বিএসএফ যৌথভাবে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সমস্যাগুলো সমাধান করুক। আমরা চাই এটা। আমরা চাই দু দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক। আমরা আমাদের প্রতিবেশীর সাথে শত্রুতা করা যায় না। প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে ধরে রাখতে হবে। প্রতিবেশীর বিপদে প্রতিবেশী এগিয়ে আসে। যেমন বাংলাদেশের বিপদ হলে কি ভারত এগিয়ে আসবে না? আসবে। আবার ভারতের কোনো প্রয়োজনে বাংলাদেশকে দরকার হলে বাংলাদেশ কি যাবে না? যাবে। প্রতিবেশী যেতে হবে, সেই সম্পর্কটার উন্নয়ন করতে হবে। জি প্রিয় দর্শক, আলোচনা আজ আর বাড়াবো না। আমি মূলত আলোচনা করতে আসিনি আজকে। আমি আসছি ক্ষমা চাইতে যে আজকে আমার নির্ধারিত লাইভটা করতে পারিনি, স্টুডিও হয়নি। পরে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে আমি আজকের এই লাইভটা করছি, ক্ষমা চাওয়ার জন্যই আসছি। অবশ্যই আমার আলোচনা, আমি মূলত আলোচক না, খুবই কম আলোচনা আমি করি। আমি হোস্ট, আমি সঞ্চালনা করি, গেস্টরা আসেন, তারা কথা বলেন, ভালো লাগে। আর আপনারা আসেন, আপনারা কমেন্টস করেন, আপনারা শেয়ার করেন, আপনারা সাবস্ক্রাইব করেন, আমার ভালো লাগে। এই যে আপনারা অনেক কথা বলেন, আপনারা অনেকেই অনেকভাবে বলেন। অর্থাৎ দেখুন, সাইকোলজিক্যালি সব মানুষ একরকম না। যেমন যেমন আমি প্রথমে বলছিলাম যে ভারতের সোশ্যাল মিডিয়ায় আমি অনেককে দেখেছি আনন্দ করতে। কোনো মানুষ, পৃথিবীর যেই মানুষই হোক, কোনো মানুষ হত্যা হলে আনন্দ করা যাবে না। কারণ আমি মানুষ, আমি কি 1000 বছর বেঁচে থাকবো? আমি কতদিন বেঁচে থাকবো? আমার এখন বয়স 50। আমি আর কয়দিন বাঁচবো ভাই? এই যে 50টা বছর যে জীবনের পার করে আসছি, এটাই তো এনাফ। সবাই মরে যাবে, কারো মৃত্যুর জন্য আনন্দ উল্লাস করা যায় না। অবশ্যই আমরা সবাই চলে যাব। যিনি আনন্দ উল্লাস আজকে আমার মৃত্যুতে করছেন, কাল তিনি মারা যাবেন, তার মৃত্যুতে আবার আরেকজন আনন্দ উল্লাস করবে। মৃত্যুটা তো আনন্দ উল্লাসের জন্য না, মৃত্যুটা সুখে, সে যে মানুষেরই হোক। অনেকেই কমেন্টস করছেন, আমি আসলে আজকে ওই যে নতুন প্ল্যাটফর্মটা, আমি এখানে অনেক কিছুই ঠিক বুঝতে পারি না। যখন বিএসএফ এর রাইফেল কারা হয় তখন আপনারা কোথায় ছিলেন? বিএসএফ এর রাইফেল কারা হয় তখন আপনারা কোথায় ছিলেন? বিএসএফ এর রাইফেল কেন কাটবে, কে কাটবে, কি কারণে কাটবে, এরকম অপ্রীতিকর ঘটনা হলে সেটারও তো আইন আছে না? ধরুন আমি বিএসএফ এর রাইফেল কেড়ে নিলাম, তো আমার কি শাস্তি নাই? আমি কি আইনের ঊর্ধ্বে? মাসুদ, আপনার বর্ডার ও সীমান্ত হত্যা সম্পর্কে জ্ঞান কম। হ্যাঁ, হতে পারে, হতে পারে। আমার জ্ঞান কম, আমি বলছি না আমি সব বুঝি। আমি শুরুতেই বলছি আমি আলোচক না, আমার প্রচুর ভুল আছে। এটা আমার অনুভূতি, ঠিক আছে? এটা আমার অনুভূতি। এই অনুভূতি পৃথিবীর সব জ্ঞানকে ছাড়িয়ে যায়। অনুভূতি, মনে রাখবেন। আমি আপনার মৃত্যুতে হাসবো না, কখনো না। আপনি আমাকে গালি দেন, আপনি আমাকে যা খুশি তা বলেন, আপনার মৃত্যুতে আমি হাসবো না। আমি একটু হলেও শোক করবো যে এই ভাই মুগ্ধ, ওনার নাম হচ্ছে মুগ্ধ, এই মুগ্ধ, এই যে মুগ্ধ 71, যে মুগ্ধ ভাই আমাকে গালি দিয়েছে, বাট লোকটা আজকে মারা গেছে। আমার ভালো লাগবে না, কারণ আমিও তো চলে যাব। এটা হচ্ছে কি আবেগ, অনুভূতি, আবেগ আর অনুভূতি। জি, যারা সীমান্তের এই বিষয় নিয়ে ভালো বুঝেন, অবশ্যই আপনারা আলোচনা করবেন, কমেন্ট করবেন, যাতে অন্যরা পড়তে পারে। যেটা আমি বুঝিনি সেটা হয়তো তারা কমেন্ট পড়ে বুঝবে। এটাই, তাই না?
অনেকেই লিখছেন, অনেক প্রচুর কমেন্টও হয়েছে, অনেকেই লিখছেন, অনেকেই বলেছেন। একজন ভাই একটা কমেন্ট করেছেন, আমি কমেন্টটা একটু পড়তে চাই। বাংলাদেশ সন্ত্রাসবাদীদের সাহায্য করা বন্ধ করলে মৃত্যু কমে যাবে। এটার সাথে সেটার কানেকশন নাই ভাইয়া। বাংলাদেশ সন্ত্রাসবাদীদের সাথে যদি কি বলে সাহায্য করে, সন্ত্রাসবাদী বলতে আপনারা যাদেরকে বুঝাচ্ছেন যে আমি যে আগে বললাম যে উলফা সহ যে সকল বিচ্ছিন্নতাবাদীরা ভারতের অশান্তি করে, বাংলাদেশের সীমানা ব্যবহার করে, বাংলাদেশের ভূমি ব্যবহার করে, করতো একসময়, এখন করে কিনা আমি জানি না, একসময় করতো। তো এই কাজগুলো যারা করে সেটা অন্য বিষয়। এজন্য সীমান্তে চোরাচালানি হত্যা করলে তো আর ওই সমস্যার সমাধান হবে না, ঠিক না? পাকিস্তান থেকে বিচ্ছিন্নতাবাদ কি বলে ওই যে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকে এই যে পেহেলগামে কত বড় একটা ঘটনা ঘটালো, এইটা নিয়ে কত বড় যুদ্ধ হয়ে গেল দু দেশের মধ্যে। কিভাবে ঢুকলো পাকিস্তানের ওই লোকগুলো? পাকিস্তানের বর্ডার তো অনেক বেশি হার্ড এবং টাইট, ঢুকলো কিভাবে? ওটা কি বাংলাদেশ ঢুকাই দিছে নাকি ওদেরকে? এটা হয় না, এটা হয় না। অর্থাৎ একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না, এটা উচিত না। যাই হোক,